আচ্ছা দেখো না, এই যে আমাদের যে প্রশ্নটা কত 6 নাম্বার গ গ নাম্বার কোয়েশ্চনটা বলছে কি এই ভগ্নাংশটাকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করতে। তো অপ্রকৃত ভগ্নাংশ কোনটা? যে ভগ্নাংশের লব বড় হর ছোট সেটা অপ্রকৃত ভগ্নাংশ না। দেখো তো এই ভগ্নাংশের লব বড় হর ছোট না, তার মানে এটা তো অলরেডি অপ্রকৃত ভগ্নাংশ আছে, এটা হচ্ছে তোমার আনসার, ঠিক আছে। আচ্ছা, এরপরে ও নাম্বার যে কোয়েশ্চনটা আছে দেখো, ওইটা কি বলছে, পাঁচের বিপরীত ভগ্নাংশ কি? পাঁচের বিপরীত ভগ্নাংশ কি? পাঁচের বিপরীত ভগ্নাংশ হচ্ছে 5/1, ঠিক আছে। যদি 5/1 বিপরীত ভগ্নাংশ বলতো তখন হচ্ছে 5, বুঝতে পারছো? এটা এটার বিপরীত, ঠিক আছে। তাহলে 5-এর বিপরীত ভগ্নাংশ কত? 5/, এটা। আচ্ছা, এরপরে বলছে কত, কতটি 0.01 দ্বারা 0.19 গঠিত। বলছে কত, 0.19, এটা কতটা 0.01 দ্বারা গঠিত এটা বলছেন। তাহলে এটা কি এটা দিয়ে ভাগ করে দাও, তাহলে পেয়ে যাবেন কত পাবা, হচ্ছে 19 পাবা, ঠিক আছে। আচ্ছা, এটা কি এটা দ্বারা ভাগ করে দিলে আমরা তাহলে কতটা 0.01, 19টা 0.01 দ্বারা 0.19 গঠিত। এরপর গড় নির্ণয় সূত্র তুমি পারো, সংখ্যাগুলো যোগফল ভাগ হচ্ছে কতগুলো সংখ্যা আছে সেটার সংখ্যাগুলোর পরিমাণ। আচ্ছা, প্রক্রিয়া প্রতি কয়টা ও কি কি এটাও তুমি পারো। আর 15 এর গুণনীয়ক, আচ্ছা এটা হচ্ছে জ জ নাম্বারে বলছে কি 15-এর গুণনীয়ক গুলো কি কি, তাই না? তো আমরা গুণনীয়ক কি জানি, গুণনীয়ক হচ্ছে যে সংখ্যাগুলো যদি দুইটা সংখ্যা গুণ করে আমি ওই সংখ্যাটা পাই, তাহলে ওই সংখ্যাগুলো যেগুলো আমরা গুণ করে ওই সংখ্যাটা পাইছি ওগুলো হচ্ছে তার গুণনীয়ক। তাহলে 15 দেখো, 15 গুণ 1, 15 কি কি গুণ করে আমরা 15 পাই সেটা বের করছি। 3 গুণ 5 সমান হচ্ছে কত, 15। আর কিছু গুণ করলে 15 পাবা? পাবা না, ঠিক আছে। তাহলে 15-এর গুণনীয়ক কত, 1 3 5 15, 1 3 5 15, এগুলো হচ্ছে 15-এর গুণনীয়ক, 15 এর গুণনীয়ক। আচ্ছা, এরপর দেখো আমাদের পরে যে 9 নাম্বারে কোয়েশ্চনটা কি বলছে, এটাতে বলছে 2 গুণ 5 গুণ 2 সমান কত। তাহলে উপরে যেহেতু সংখ্যা, উপরে 4 নিচে হচ্ছে 5, এটা আশা করি পারবা। আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় সূত্র, আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় সূত্র কি, দৈর্ঘ্য গুণ প্রস্থ, ঠিক আছে। আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। আর একক কি দিতে হবে, বর্গ একক দিতে হবে, ঠিক আছে, বর্গ একক। আচ্ছা, এরপর দেখো 340/100, 340-কে 100 দ্বারা ভাগ করলে কত, নাম্বার এটা তুমি পারবা, এটা হচ্ছে 3.4 হবে, ঠিক আছে। এটা হচ্ছে 340-কে 100 দ্বারা ভাগ করে দিবা। এরপরে ড নাম্বার 1 0 2 এর গড় কত, এগুলো তিনটা যোগ করে 3টা সব 3 দিয়ে ভাগ করে দিলে পেয়ে যাবা। 1 থেকে 25 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা, 9টি, এটা পারবা। আর সামান্তরিকের একটা কোণ 80 ডিগ্রি হলে তার বিপরীত কোণ কত ডিগ্রি। আচ্ছা, সামান্তরিক আসলে কি রকম এটা আমাদের দেখতে হবে আগে, ঠিক আছে। এটা হচ্ছে মনে করো একটা সামান্তরিক, সামান্তরিকের বৈশিষ্ট্যগুলো কি আমরা জানি, বিপরীত বাহুগুলা সমান এবং বিপরীত কোণগুলা সমান এবং সমান্তরাল, ঠিক আছে। এই দেখো এই দুইটা বাহু পরস্পর সমান্তরাল এবং সমান সামান্তরিকের। এরপর এই বাহু যা, এই বাহু এবং সামান্তরিকের আরো একটা বৈশিষ্ট্য আমি বলছিলাম যে এর বিপরীত কোণগুলা কি হয়, এটা যা, এটাও তা, এটা যা, এটাও তা। তার মানে যদি একটা বিপরীত কোণ মনে করি, এটা যদি 80 ডিগ্রি হয়, একটা কোণ যদি 80 ডিগ্রি হয়, তার বিপরীত কোণটা কত, একই হবে না? তার মানে বিপরীত, অপর বিপরীত কোণটা কত, 80 ডিগ্রি। আচ্ছা, এটা হচ্ছে নিয়ম। এরপরে দেখো তোমাদের কোয়েশ্চনে কি বলছে, এতকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো, কত, এটা হচ্ছে নাম্বার 3 সমস্ত 15/7, এটা কি সাধারণ ভগ্নাংশে রূপান্তর করো। তাহলে এটা একটা সমস্ত ভাগ আছে, সমস্ত ভাগ আছে, তাহলে সমস্ত ভাঙতে হলে কি করতে হয়, এটার সাথে এটা গুণ করবো, 3 গুণ 5 গুণ করলে কত, 3 15, সরি 3 এর সাথে 15 গুণ করলে 45, আর এটার সাথে এটা যোগ করবো, 45 এর সাথে কত, 52, তাহলে উপরে হচ্ছে এটা বসাবো 52 আর নিচে হচ্ছে 15, একটা সাধারণ ভগ্নাংশ হয়ে গেছে না, এটা হচ্ছে আনসার। আচ্ছা, এরপর এর পরে আমাদের আয়তের প্রত্যেকটা কোণ কত ডিগ্রি, আয়তের প্রত্যেকটা কোণ কত ডিগ্রি আমরা জানি, 90 ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো আমাদের কি বলছে, 0.09 গুণ 100 সমান কত। তাহলে 0.09 এর সাথে 100 গুণ করলে কত পাবো না,
কিভাবে গুণ করবা আমি একটু করে দেখিয়ে দিচ্ছি। অবশ্যই এগুলো দেখানো হয়েছে সব। দাও, ঠিক আছে, 0.09 গুণ 100। তাহলে আমি হচ্ছে জাস্ট গুণ করার জন্য এখানে লিখতেছি 9 সাথে 100 গুণ করলে কত? 900 না? দেখো এখন কয় ঘর পরে দশমিক? 2 ঘর পরে না? তাহলে 2 ঘর পরে এই যে শেষ থেকে 2 ঘর পরে আমি দশমিক দিয়ে দিলাম কত? তাহলে 0.09 গুণ 100 সমান কত? 9। বুঝতে পারছো? আচ্ছা। এরপরে হচ্ছে এত কি লঘিষ্ঠ আকারে। লঘিষ্ঠ মানে কি? তোমার এই জিনিসটা তুমি ভুল করছো। লঘিষ্ঠ মানে ছোট, ঠিক আছে, গরিষ্ঠ মানে বড়। তাহলে কত বলছে? 21/3 এটা দেওয়া আছে। এটাকে আমাদের বলছে কি লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে। লঘিষ্ঠ মানে এটাকে যতক্ষণ আরো ভাগ যাবে কোন সংখ্যা দ্বারা এই হরলবে ততক্ষণ তুমি ভাগ করে শেষ পর্যন্ত নিয়ে যাও, যতক্ষণ এই সংখ্যাগুলো মৌলিক সংখ্যা হয়। ঠিক আছে, এই দুইটা সংখ্যা যখন মৌলিক সংখ্যা হবে বা একটা সংখ্যা মৌলিক হইলেও তখন হচ্ছে কি ওইটা আর ভাগ যাবে না। ঠিক আছে, তো দেখো এগুলো দুইটাই অমৌলিক সংখ্যা, সেজন্য আমরা দেখো এটাকেও 3 দিয়ে ভাগ যায়, এটাকেও 3 দিয়ে ভাগ যায়। তাহলে এটাকে 3 দিয়ে ভাগ করলে উপরে 1, নিচে হচ্ছে 7। দেখো এখন হচ্ছে মৌলিক সংখ্যা হয়ে গেছে না, আর ভাগ যাবে না। তার মানে এটা হচ্ছে সেই লঘিষ্ঠ রূপ। ঠিক আছে, তার মানে একটা ভগ্নাংশে যতক্ষণ ভাগ যাবে ততক্ষণ মানে ভাগ দিতে হবে ওইটাকে লঘিষ্ঠ রূপটা আনার জন্য। আচ্ছা, 9 নাম্বার গুণনীয়কের অপর নাম। গুণনীয়কের অপর নাম উৎপাদক, ওইটা তুমি পারো, লিখছো তুমি। আচ্ছা, অপর নাম হচ্ছে উৎপাদক। আচ্ছা ঠিক আছে, এখন আমরা একটু ম্যাথে যাব। কি বলছে প্রথম ম্যাথ তোমার 2 নাম্বার, 100টা লিচুর দাম 120 টাকা হলে একটা লিচুর দাম কত? এটা তুমি পারো না, এগুলো তো ঐকিক নিয়ম, এগুলো তো তুমি করতে পারো না, আমাকে বলো। বলছে কত? 100টা লিচুর দাম 120 টাকা। 100টা লিচুর লিচুর দাম কত? 120 টাকা। আমাদের বের করতে বলছে একটা লিচুর দাম, সুতরাং একটা লিচুর দাম কম হবে না? কম হলে কি হয়? ভাগ হয় না? 120 ভাগ কত? 100। 120 কে 100 দ্বারা ভাগ করলে 1.2 টাকা। ঠিক আছে, তাহলে একটা লিচুর দাম কত? এটা হচ্ছে আমাদের আনসার, ক নাম্বার। আচ্ছা, এরপর ক নাম্বার প্রশ্নে আমাদের কি বলছে 30টা লিচুর দাম কত? তাহলে আমরা একটা লিচুর দাম অলরেডি পেয়ে গেছি, তাই না? তাহলে 30টা লিচুর দাম আমরা বের করতে পারবো না, সুতরাং 30টা লিচুর দাম, 30টা লিচুর দাম। একটা লিচুর দাম কত পাইছি? একটা লিচুর দাম যা হবে 30টা লিচুর দাম কি তার চেয়ে বেশি হবে না? তাহলে বেশি হলে 1.2 গুণ 30, ঠিক আছে, তাহলে কত? 34 হবে। ঠিক আছে, 34 টাকা। তুমি গুণ করে দেখো, গুণ করার পরে 30 আর 12 গুণ করলে 360 পাওয়া, আর যেহেতু এক ঘর পরে দশমিক, তাহলে হচ্ছে এই দেখো 360 আসবে তো, দশমিক এক ঘর পরে 34 টাকা। আচ্ছা, গ নাম্বার প্রশ্ন দেখো তো, গ নাম্বার প্রশ্নে কি বলছে? 60 টাকায় কয়টা লিচু পাওয়া যাবে? দেখো তাহলে 1.2 টাকায় লিচু পাওয়া যায় কয়টা? একটা। আমাদের কি বলছে কত টাকায় লিচু কয়টা পাওয়া যাবে? মানে যে জিনিসটা আমার চাইবে এটা সবসময় এদিকে রাখতে হবে। তাহলে আমরা লিখবো কি 1.2 টাকায় লিচু পাওয়া যায়, লিচু পাওয়া যায় কয়টা? একটা না? একটা। তাহলে 1 টাকায়, 1 টাকায় লিচু পাওয়া যায়। 1 টাকায় 1.2 টাকায় যা পাই 1 টাকায় তার চেয়ে কম পাবো না? কম পাইলে ভাগ করতে হবে, 1 ভাগ 1.2 টাকা, 2টা। ঠিক আছে, এখন আমাদের বের করতে বলতে 60 টাকায় কয়টা লিচু পাওয়া যায়, সুতরাং 60 টাকায় লিচু পাওয়া যায়। 60 টাকায় লিচু পাওয়া যায় কি হবে? দেখো 1 টাকায় আমরা যা পাবো 60 টাকায় কি তার চেয়ে বেশি পাবো না? বেশি পাইলে আমরা গুণ করতে হয়, 1 ভাগ 1.2 গুণ হচ্ছে 60। 60 কে যদি তুমি এখন 1-এর সাথে গুণ করো 60, আর 1.2 দ্বারা ভাগ করলে সম্ভবত কত আসবে? 50, 50টা। ঠিক আছে, এটা তুমি ভাগ করে দেখো। এটা হচ্ছে আমাদের 2 নম্বর প্রশ্নের আনসার। ঠিক আছে, আর এখানে না বোঝার আশা করি কিছু নাই। আমাদের বলছে প্রশ্নে 100টা লিচুর দাম 120 টাকা, সুতরাং আমি একটা লিচুর দাম, যেহেতু 100টা যা হবে তার দাম চেয়ে কম হবে, সেজন্য ভাগ করে দিলাম। একটা লিচুর দাম আমরা ক নাম্বারে পেয়ে গেছি? আমাদের ক নাম্বারে বলছে 30টা লিচুর দাম কত? তাহলে একটা লিচুর দাম যা 30টা লিচুর দাম তার চেয়ে বেশি হবে, 1.2 গুণ 30। ঠিক আছে, আর এখানে বলছে লাস্ট আমাদের হচ্ছে 60 টাকায় কয়টা লিচু পাওয়া যাবে? তাহলে আমরা দেখলাম 1.2 টাকায় লিচু পাওয়া যায়। আমরা বলছি যেটা নির্ণয় করতে হবে সেটা এদিকে রাখতে হবে, কতটা। তাহলে এই যে সেজন্য এদিকে টা রাখলাম। 1.2 টাকা লিচু পাওয়া যায় এতটা, 1 টাকায় পাওয়া যায় কম পাওয়া যাবে, আর 60 টাকায় পাওয়া যায় তার চেয়ে বেশি পাওয়া যাবে, সেজন্য গুণ করলাম। ঠিক আছে, আচ্ছা এটা আমাদের 2 নম্বর প্রশ্ন দিল। 3 নাম্বার প্রশ্নে যাব আমরা এখন। দেখো 3 নাম্বার প্রশ্ন, 3 নাম্বার প্রশ্নে কি বলছে? ও 12টা কাপের ওজন, আচ্ছা অথবা 2 এর অথবাতে যে আছে
আগে অতবারটা করে নিই। দেখো বলছে কি 12টা কাপের ওজন 3.7 কেজি হলে একটা কাপের ওজন কত। দেখো তাহলে 12টি কাপের ওজন, 12টা কাপের ওজন কত কেজি? 3.7, সরি 7 কেজি, ঠিক আছে, বাংলা লিখবা। তাহলে আমাদের বলছে কি একটা কাপের ওজন বের করতে, একটা কাপের ওজন, তাহলে 12টা জানবে, একটা তো আছে কম হবে না, কম হলে কি করতে হয়, ভাগ করতে হয়, 3.7, সরি 7 ভাগ 12, ঠিক আছে। এখন জাস্ট করে দাও, ভাগ করার পরে হচ্ছে কেজি যেটা আসবে সেটাই হচ্ছে আমাদের আনসার, ঠিক আছে। ভাগ কিভাবে করবো, ভাগ করার জন্য বলছি না 12, এখানে ভাগ করবো কত, 37, তাই না? আচ্ছা, তাহলে কয়বার যায়, 3 বার, কত, 36, হাতে আছে 1, ঠিক আছে। এখন যেহেতু এটা দশমিক অলরেডি ছিল, আমরা দশমিকের জন্য সেজন্য ইয়া দিচ্ছি। দেখো আচ্ছা, তাহলে একটা শূন্য নিলাম 10, আর একটা শূন্য নিলাম মনে করো, তাহলে কত, 8 12 96, 8 হবে, আবার যাবে 4, মনে করো শূন্য নিবা তুমি, আবার 3 যাবে, ঠিক আছে, কত 36, আবার 4, এভাবে যাইতে থাকবে, ঠিক আছে, এটা শেষ হবে না। এখন আমরা জানি কত, এক ঘর পরে গিয়েছিল না, আমরা হচ্ছে এই এক ঘর আগে দশমিক দিয়ে দিলাম, ঠিক আছে, 0 দশমিক কত, 383, এটাই হচ্ছে আমাদের আনসার, 0.383 কেজি, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমাদের 2 নম্বর ম্যাথে কি বলছে, আরেকটা ম্যাথ যেটা দিল, এটা তো বুঝতে পারছো যে আমাদের বলছে কি 12টা কাপের ওজন এত হলে একটা কাপের ওজন কত, জাস্ট আমরা কম হলে ভাগ করতে হয়। এরপর বলছে 6টা কাপের ওজন, তাহলে একটা কাপের ওজন আমরা পেয়ে গেছি, 6টা কাপের ওজন বের করতে পারবো না, 6টা কাপের ওজন একটা, এটা গুণ 6। আচ্ছা, পরের ম্যাথে দেখো 3 নাম্বার, 3 নম্বর প্রশ্ন বলছে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি, মানে দুইজনের বয়সের যোগফল কত, দুজনের বয়সের যোগফল বলছে 92 বছর, পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ। এখন আমাদের প্রশ্ন বলছে পুত্রের বর্তমান বয়স কত, পিতার বর্তমান বয়স কত, এবং পিতা ও পুত্রের বয়সের পার্থক্য কত। আচ্ছা, তো পিতা ও পুত্রের বয়সের যোগফল বলে দিচ্ছে, কিন্তু আমাদের কার বয়স কত বলে দিচ্ছে, বলে দেয়নি, ঠিক আছে। আমরা ধরে নিচ্ছি হচ্ছে পুত্রের বয়স, ঠিক আছে, পুত্রের বয়স আমরা যেহেতু জানি না, ঠিক আছে, সেজন্য আমরা ধরে নিচ্ছি পুত্রের বয়স কত, ক বছর, ঠিক আছে, ক বছর। তাহলে পিতার বয়স কি, পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ না, সুতরাং পিতার বয়স কত, পুত্রের বয়স আমরা ক বছর ধরে নিলাম, তাহলে পিতার বয়স তার 3 গুণ, ক গুণ 3 সমান 3 ক বছর, ঠিক আছে। আচ্ছা, এতটুকু তো বুঝতে পারছো, আমাদের যেহেতু কারো বয়স দেওয়া নাই সেজন্য আমরা ধরে নিলাম পুত্রের বয়স, ঠিক আছে, ক বছর। আর আমাদের বলছে পিতার বয়স কি, পুত্রের বয়স যা তার চেয়ে 3 গুণ, তাহলে সেজন্য এই পুত্রের বয়স গুণ 3, 3 বছর বের করে নিলাম। এখন আমাদের প্রশ্নে কি কথা বলে দিচ্ছে কি, এই দুইটা বয়সের যোগফল কত, 92 বছর, ঠিক আছে, এই পিতার বয়স আর পুত্রের বয়সের যোগফল, ঠিক আছে। তাহলে আমরা এই যে পিতার বয়স যোগ পুত্রের বয়স, এই দুইটা যোগফল কত বলছে, এই যোগফলটা কত বলছে, 92 বছর, তাই না। এখন দেখো যেহেতু একক, এই যে বললাম না সহগ যদি সেম হয়, একই হয়, তাহলে আমাদের কি তাহলে চলকের যোগ করতে হয়, কিছু না, মানে একটা এক আছে এখানে 3, তাহলে 4 আর চলকটা বসে যাবে, 4 ক সমান কত, 92, ঠিক আছে। আমাদের বের করতে হবে কি, ক, তার মানে পুত্রের বয়স, পুত্রের বয়স যদি আমরা পেয়ে যাই তাহলে পিতার বয়স বাকি সবগুলো পেয়ে যাবো। সুতরাং এই ক বা পুত্রের বয়স, সুতরাং ক সমান, আমরা জানি কি এদিকে গুণ আছে, ঠিক আছে, এটা তাহলে এদিকে আসলে কি হবে, ভাগ হয়ে যাবে, ঠিক আছে, সরি 92, আর যেটা বের করতে হবে ওইটা ছাড়া বাকি সব পার করে দিই, 92 4 দ্বারা ভাগ করলে কত হবে, 23 বছর, ঠিক আছে, 23 বছর। তাহলে পুত্রের বয়স কত, 23 বছর। সুতরাং আমরা পুত্রের বয়স পাইছি না, কটা কি এই পুত্রের বয়স না, পুত্রের বয়স, পুত্রের বয়স, পুত্রের বয়স কত, 23 বছর। দেখো, আর এই যে এটা কিভাবে হয়, এটা কিন্তু আমি তোমাকে আগেও কয়েকবার ভিডিও করে দিয়েছি, আর আমার ইউটিউবে আছে সম্ভবত, তুমি দেখে নিও যদি কোনো সমস্যা থাকে। বললাম কি, যদি চলকে কি হয় তাহলে আমরা কি জানি, যে সহগের যোগ হয়, যোগ বা বিয়োগের সময় সহগের যোগ বা বিয়োগ হয়, যেহেতু এখানে মাঝখানে চিহ্ন যোগ, এটার আগেও যোগ, একই চিহ্ন থাকলে কি যোগ হয়, 3 আর 1 4, চলক যোগ করলাম আর সহগটা বসিয়ে দিলাম, 4 ক সমান 92 আমরা পাইছি, যেহেতু দুইজনের বয়সের যোগফল 92 ছিল। আর আমাদের বের করতে হবে কি, ক, ক মানে পুত্রের বয়স যদি আমরা বের করতে পারি বাকি সব বের করতে পারবো। সেজন্য আমরা কি করলাম, এই যে কয়ের সাথে যা আছে সেগুলো আমরা বলছি কি ভাগ করে দিব, ঠিক আছে, অন্য পাশে পার করে দিব, ওইদিকে রাখবো না। সুতরাং কয়ের মান আমরা জাস্ট ভাগ করে দিলাম, 23 বছর পেয়ে গেলাম, এটাই না পুত্রের বয়স। আচ্ছা, এখন আমাদের ক নম্বর প্রশ্নে কি বলছে, ক, এটা আমাদের ক এর আনসার, ঠিক আছে, এভাবে দরকার হলে এভাবে আনসার লিখবা,
অথবা উত্তর পুত্রের বয়স, এই যে হয়তো এখানে লিখতে পারো উত্তর পুত্রের বয়স 23 বছর। আচ্ছা, আমাদের বলছে পিতার বর্তমান বয়স, ঠিক আছে, তাহলে এটাই পুত্রের বর্তমান বয়স না? আচ্ছা, এখানে ধরো পুত্রের বর্তমান বয়স, এখানে সবগুলো বর্তমান ধরতে পারো যেহেতু তোমার প্রশ্ন বলছে, ঠিক আছে। এক কথা, আমরা পুত্রের বর্তমান বয়স ধরে নিলাম এত, পিতার বয়স তার 3 গুণ 3 বছর, ঠিক আছে। আচ্ছা, পিতার বর্তমান বয়স, তাহলে পিতার বর্তমান বয়স কত হবে? পুত্রের 3 গুণ, পিতার বর্তমান বয়স, বর্তমান বয়স কত? পুত্রের বয়সে 3 গুণ, তাহলে 3 গুণ পুত্রের বয়স 23, 3 গুণ 23 সমান কত? 69 বছর, ঠিক আছে। আচ্ছা, এখন গ নাম্বার প্রশ্ন, গ নাম্বার প্রশ্নে আমাদের বলছে কি পিতার বয়স আর পুত্রের বয়সের পার্থক্য, ঠিক আছে। লিখবা পিতা ও পুত্রের বয়সের পার্থক্য, পুত্রের বয়সের পার্থক্য, পার্থক্য বের করার জন্য আমরা হচ্ছে বড় থেকে ছোটটা বিয়োগ করবো, ঠিক আছে। তাহলে পিতার বয়স এবং পুত্রের বয়সের পার্থক্য কত? এই যে পিতার বয়স বিয়োগ পুত্রের বয়স, পার্থক্য মানে কি একটা থেকে একটা বিয়োগ, 69 থেকে 23 বিয়োগ করলে 46, 46 বছর, ঠিক আছে। আচ্ছা, এটা আমাদের হচ্ছে 2 নাম্বার কোশ্চেনের আনসার। আমাদের প্রশ্নে বলে দিয়েছে পিতার বয়স হচ্ছে পুত্রের বয়সে 3 গুণ এবং দুইটা বয়সের যোগফল, পিতা এবং পুত্রের বয়সের যোগফল 92 বছর। যেহেতু আমরা কারো বয়স জানি না সেজন্য আমরা ধরে নিলাম পুত্রের বয়স ক বছর বর্তমান বয়স, আর যেহেতু পিতার বয়স বলতে কি তার 3 গুণ, সেজন্য 3 গুণ ক 3 বছর। আর বলে দিয়েছে প্রশ্নে এই দুইটা বয়সের যোগফল কত? 92, সেজন্য আমরা পুত্রের পিতার বয়স যোগ পুত্রের বয়স সমান 92 লিখলাম। ওখান থেকে আমরা ক এর মান বা পুত্রের বয়স বের করে নিলাম, আর বাকিগুলা ওই যে নরমালি পেয়ে গেলাম। আচ্ছা, এরপর দেখো আমাদের 3 নম্বরে অথবাতে কিছু ম্যাথ আছে যে এটা তুমি করছো, তাও আমি একটু করে হালকা করে বলছি। দেখো 3 নম্বরে বলছে কি দুইটা গরু এবং 3টা ছাগলের মূল্য একসাথে এত টাকা, একটা ছাগলের মূল্য এত টাকা হলে 3টা ছাগলের মূল্য কত? আচ্ছা, একটা ছাগলের মূল্য এত, 3টা ছাগলের মূল্য 3 দিয়ে গুণ করে দিবা, ঠিক আছে। একটা গরুর মূল্য কত? এখন বলছে কত, দেখো 3টা ছাগলের মূল্য তো বের করলাম, দুইটা গরু, দুইটা গরু যোগ 3টা ছাগলের মূল্য, 3টা ছাগল, এই সবগুলা টাকার যোগফল কত ছিল? 45,080 টাকা, তাই না? এখন তুমি ক নাম্বারে 3টা ছাগলের মূল্য বের করে নিলা, সাপোজ কত হবে এটা? 4,560, 3 দিয়ে গুণ করলে হচ্ছে 13,680 হবে, 13,680 টাকা। আচ্ছা, এটা হচ্ছে 3টা ছাগলের মূল্য তুমি পেয়ে যাওয়া। তাহলে আমাদের দুইটা গরু এবং 3টা ছাগলের মূল্য একসাথে কত? এত টাকা না? তাহলে আমি দুইটা গরুর মূল্য পাবো, দেখো দুইটা গরুর মূল্য যোগ 3টা ছাগলের মূল্য কত? এই যে 13,680 না, আশি সমান কত? এই দুইটা যোগ করলাম 45,080 টাকা, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো আমাদের বের করতে হবে গরুর মূল্য, ঠিক আছে, একটা গরু, সুতরাং দুইটা গরুর মূল্য, দুইটা গরুর মূল্য সমান কত? এই যে এটা বিয়োগ করে দিব, যেহেতু এদিকে আছে যোগ, এদিকে আসলে কি হবে? বিয়োগ হয়ে যাবে। 45,080 বিয়োগ 13,680। আচ্ছা, তাহলে দুইটা গরুর মূল্য, দুইটা গরুর মূল্য সমান কত? এটা থেকে এটা বিয়োগ করলে কত? তাহলে হবে 31,400, দেখো 31,400 টাকা। যোগ বিয়োগে ভুল হইতে পারে, কারণ আমি তো নিজে মুখে মুখে করতেছি, তোমার দরকার হলে তুমি করে নিবা, ঠিক আছে। আচ্ছা, দেখো দুইটা গরুর মূল্য হচ্ছে, এখন আমরা কত 31,400 টাকা পাইছি, আমাদের বের করতে হবে একটা গরুর মূল্য, সুতরাং একটা গরুর মূল্য, একটা গরুর মূল্য, একটা গরুর মূল্য কত হবে? দুইটা গরুর মূল্য যায়, একটা গরুর মূল্য তার অর্ধেক হবে না? দুইটা গরুর মূল্য এত টাকা হলে একটা গরুর মূল্য কম হবে না? কম হলে কি হয়? ভাগ হয়, 31,400 ভাগ 2, ঠিক আছে, এত টাকা। তাহলে দুইটা যদি বিয়োগ করে দাও 15,200, সরি 15,700 টাকা পাবো। কি, তাহলে আমরা একটা গরুর মূল্য পেয়ে গেছি না? একটা গরুর মূল্য কত? 15,700। এরপর বলছে 3টা ছাগলের মূল্য থেকে দুইটা গরুর মূল্য কত বেশি। দেখো আমরা এখানে দুইটা গরুর মূল্য পেয়ে গেলাম, 3টা ছাগলের মূল্য পেয়ে গেলাম, তাহলে কত বেশি বের করতে পারো? 3টা ছাগলের মূল্য এত বিয়োগ এটা, তাহলে 3টা ছাগলের মূল্য থেকে দুইটা গরুর মূল্য কতটুকু বেশি সেটা আমরা পেয়ে যাবো, ঠিক আছে। আচ্ছা, কত হবে এটা? বের করে দেবো, বিয়োগ করলে পেয়ে যাবো। এরপর দেখো আমার 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন কি হচ্ছে? একটা আয়তাকার বোর্ডের দৈর্ঘ্য এত, প্রস্থ এত, বোর্ডটি কালো রং করতে প্রতি বর্গ মিটারে 200 টাকা খরচ হয়। আচ্ছা, প্রথম বলছে ক নম্বর প্রশ্ন আয়তাকার বোর্ডের ক্ষেত্রফল। আমরা জানি ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, যেহেতু বোর্ডটা আয়তাকার
তাহলে ক্ষেত্রফল সমান কি জানি, দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাই না? দৈর্ঘ্য গুণ প্রস্থ, একক হচ্ছে বর্গ একক হবে, ঠিক আছে, বর্গ একক। এখন আমাদের দৈর্ঘ্য কত দেওয়া আছে, দৈর্ঘ্য দেওয়া আছে হচ্ছে এক সমস্ত দৈর্ঘ্য, দৈর্ঘ্য দেওয়া আছে কত, এগুলো লিখবে এখানে, তুমি উপরে লিখতে পারো, দেওয়া আছে দৈর্ঘ্য সমান এক সমস্ত 4 ভাগের কত 3 মিটার, ঠিক আছে, 3 মিটার, আমি সংক্ষেপে মিয়ে লিখলাম। এটাকে সমস্ত ভাঙলে কত, 4 কে 4 উপরে 3, 7, 7 ভাগ নিচে হচ্ছে 4 মিটার, ঠিক আছে। প্রস্থ সমান কত দেওয়া আছে, প্রস্থ সমান দেওয়া আছে হচ্ছে এক সমস্ত 5 ভাগের 1 মিটার, সমান কত, 5 ভাগের 5 উপরে হচ্ছে 1, 6 ভাগের 5 মিটার, ঠিক আছে। আচ্ছা, আমরা দৈর্ঘ্য প্রস্থ পেয়ে গেছিলাম, দৈর্ঘ্য প্রস্থ পেয়ে গেলে আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো না, দৈর্ঘ্যের সাথে জাস্ট প্রস্থ গুণ করে দিব, ঠিক আছে। দৈর্ঘ্য কত, 7 ভাগের 4 গুণ প্রস্থ কত, 6 ভাগের 5, আর একক কি হবে, বর্গ একক, আর এখানে একক কি, মিটার, ঠিক আছে, তাহলে বর্গ মিটার। বুঝতে পারছো? জাস্ট আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র লিখলাম, এখানে দৈর্ঘ্য প্রস্থ দেওয়া ছিল, এগুলো লিখবা তুমি দেওয়া আছে দিয়ে, ঠিক আছে। জাস্ট ওই দৈর্ঘ্য প্রস্থের মান বসিয়ে দিলাম, আর ক্ষেত্রফল ওই যে এককটা দিয়ে দিলাম। তাহলে এটা গুণ করলে দেখো, গুণ করার আগে আমরা এখানে যেহেতু ভাগ যাই, তাহলে ভাগ করি, এটাকে 2 দিয়ে ভাগ করলে এখানে 2 থাকে, 6 দিয়ে ভাগ করলে এখানে 3 থাকে, ঠিক আছে। 3 7 21, নিচে হচ্ছে 5 গুণা 10, 21 নিচে হচ্ছে 10 বর্গ মিটার। এটা চাইলে তুমি দশমিকে লিখতে পারো, 21 কে 10 দ্বারা ভাগ করলে 2.1 বর্গ মিটার পাবা। আচ্ছা, এটা হচ্ছে আমাদের আয়তক্ষেত্রের ক্ষেত্রফল পেয়ে গেছি, লিখবা উত্তর আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান এত, আয়তাকার বোর্ডের ক্ষেত্রফল। আচ্ছা, ক নম্বর প্রশ্ন দেখো, ক নম্বর প্রশ্ন কি বলছে, বোর্ডটি সম্পূর্ণ কালো রং করতে কত টাকা খরচ হয়। দেখো, বোর্ডটি কালো রং করতে প্রতি বর্গ মিটারে 200 টাকা খরচ হয়। কি বলছে, 1 বর্গ মিটারে রং করতে, দেখো 1 বর্গ মিটার মানে প্রতি বর্গ মিটার মানে কত, 1 বর্গ মিটার, 1 বর্গ মিটার রং করতে খরচ হয়, খরচ হয় 1 বর্গ মিটার রং করতে খরচ হয় কত, 200 টাকা বলে দিচ্ছে, তাই না? তাহলে আমাদের বোর্ডের ক্ষেত্রফল কত, এত না, তাহলে এত বর্গ মিটার রং করতে খরচ হয়, সুতরাং 2.1 বর্গ মিটার রং করতে খরচ হয়, কত হবে, 1 বর্গ মিটার যা হয় 2.1 বর্গ মিটারে তার চেয়ে বেশি হবে না, অবশ্যই বেশি হবে, তাহলে বেশি হলে কি হয়, গুণ 200 গুণ 2.1 টাকা, গুণ করলে হচ্ছে তুমি পাবা 420 টাকা, ঠিক আছে। তাহলে সম্পূর্ণ বোর্ডের রং করতে কত টাকা খরচ হয়, এত টাকা খরচ হয়। দেখো এটা কিভাবে করলাম, আমরা বোর্ডের ক্ষেত্রফল নিয়ে বের করে ফেললাম, কারণ আমাদের প্রশ্নে বলে দিয়েছে 1 বর্গ মিটার রং করতে খরচ হয় 200 টাকা, টোটাল বোর্ড রং করতে কত টাকা খরচ হয়, তাহলে টোটাল বোর্ডের ক্ষেত্রফল কত, 2.1 বর্গ মিটার না, সুতরাং আমরা লিখে দিলাম 2.1 বর্গ মিটার রং করতে খরচ হয় এত টাকা। উত্তর লিখবা, সম্পূর্ণ বোর্ড রং করতে 420 টাকা খরচ হয়। আচ্ছা, এরপরে দেখো আমরা হচ্ছে 5 নাম্বারে যাব, আচ্ছা সরি, হ্যাঁ 4 এর আমাদের অথবা আরেকটা ইয়ে আছে, অথবা আরেকটা ইয়েটা দেখি, 4 অথবাতে দেখো, দেখো কি বলছে, 3 ভাগের 5 বর্গ মিটার দেওয়াল রঙিন করার জন্য এত ডেসিলিটার রং লাগে, 1 ডেসিলিটার রং দ্বারা কত বর্গ মিটার দেওয়াল রঙিন করা যাবে, আর হিসাব করো এত, এটা তুমি পারবা, ঠিক আছে, এটা তুমি অলরেডি করছো, কত, এত ডেসিলিটার রং লাগে এত বর্গ